এবারে আমরা দেখতে যাব কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। যেরকম আমরা দেখতে পেলাম একটু আগে যে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য উষ্ণতা ব্যতীত তাদের একটি গুণাঙ্কের উপর নির্ভরশীল ছিল, সে একই রকমভাবে ক্ষেত্রফল প্রসারণও আমরা দেখতে পাবো তার গুণাঙ্কের উপরে নির্ভরশীল। তো তার রাশিমালাটা কি এবারে আমরা সেভাবে জানতে যাচ্ছি। ঠিক আছে, তো ধরে নিলাম ধরো কোনো একটা প্লেটের মতো বস্তু আছে। ঠিক আছে, ঠিক আছে, বড় ক্ষেত্রাকার ধরো বস্তু আছে, ধরো একটা বড় ক্ষেত্রাকার একটা বস্তু আছে। তো ধরলাম এর যে সারফেস, এর ক্ষেত্রফল হলো A1। ঠিক আছে, রুম টেম্পারেচারে, এবং রুম টেম্পারেচার ধরো উষ্ণতা হচ্ছে θ1। ঠিক আছে, এবার যদি আমরা উষ্ণতাকে বাড়িয়ে কি করি না θ2 করি, তাহলে এর ক্ষেত্রফলটাও কী হবে না বাড়বে। এই ক্ষেত্রফলটা বেড়ে কি হবে না A2। তাহলে ক্ষেত্রফল প্রসারণ কতটুকু হলো না A2 - A1, তাই তো? ক্ষেত্রফল প্রসারণ A2 - A1। তো আমরা যেরকম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা বের করলাম, একই মতোভাবে এবার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের রাশিমালা বের করব কীভাবে? তাহলে এই যে ক্ষেত্রফলের প্রসারণ A2 - A1, এ তাহলে কার সমানুপাতিক? A1-এর সমানুপাতিক হবে। কি তাহলে কার সমানুপাতিক হবে এটা না A1-এর সমানুপাতিক। কেন? ক্ষেত্রফল যত বড় হবে যে প্রসারণটা তত বেশি হবে, ক্ষেত্রফল যত কম হবে তার প্রসারণটা তত কী হবে তত কম হবে, তাই তো? তার মানে আমরা কি বুঝতে পারলাম? এটা কেন বুঝতে পেরেছ? কারণ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা বললাম, বুঝালাম যে একটা ছোটো পেনের দৈর্ঘ্য প্রসারিত যেভাবে হবে, যদি বড়ো একটা লাঠি থাকে, বড়ো যদি বস্তু থাকে তার প্রসারণ বেশি হবে, ওইরকমই ছোটো একটা যদি প্লেট থাকে তার প্রসারণ যত হবে, যদি বড়ো প্লেট থাকে তাহলে বড়ো প্লেটের প্রসারণ বেশি হবে, তাই তো? তাহলে তার প্রাথমিক যে ক্ষেত্রফল তার কী হবে সমানুপাতিক। একই মতনভাবে উষ্ণতা পার্থক্য কত θ2 - θ1। তাহলে এই যে দৈর্ঘ্যের প্রসারণ, এই দৈর্ঘ্যের প্রসারণ কিন্তু তার উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক। তার মানে A2 - A1 সমানুপাতিক। তাহলে কী হবে না θ2 - θ1। এটা দিলাম সমীকরণ নম্বর 2। একই মতোভাবে যেরকম আমরা দৈর্ঘ্যের প্রসারণ করলাম যে 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই, বুঝতে পারছো? সমীকরণ থেকে পাই কী পাবো না A2 - A1 সমানুপাতিক A1 ইন্টু θ2 - θ1। ওকে, তাহলে কী পেলাম দেখতে পাচ্ছ A2 - A1 সমানুপাতিক A1 ইন্টু θ2 - θ1। সমানুপাতিক তুলতে গেলে তোরা জানিস একটি ধ্রুবক আছে, যে ধ্রুবকের মানটা কত না A2 - A1। এখানে আমরা যে ধ্রুবকটা নিব, এই ধ্রুবকটার নাম লিখব বিটা। কী নাম নিব? বিটা। এই বিটা ইন্টু A1 ইন্টু θ2 - θ1। এই যে বিটা, এটাই হলো ক্ষেত্রফল, এটাই হলো ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। বুঝতে পেরেছ? প্রসারণ গুণাঙ্ক তার মানে কি, যার মনে রাখবে যার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মান বেশি হবে ওর ক্ষেত্রফল বেশি প্রসারিত হবে, যার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মান কম ওর ক্ষেত্রফল কম প্রসারিত হবে। তাহলে কী বের করতে পারলাম আমরা? ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মান বের করতে, রাশিমালা বের করতে পারলাম। আচ্ছা, এবার যদি আমরা এর সংজ্ঞা জানি তাহলে কি করব? এই ক্ষেত্রফল প্রসারণ কী কী বিষয় নির্ভরশীল, ঠিক আছে, সেই রাশিমালাটা আমরা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে এটা যদি আমরা এক লাইন যদি আর করি তাহলে কি হবে? এই পুরো টার্মটাকে আমি বাম দিকে নিয়ে আসছি, তাহলে হবে বিটা ইন্টু A1 ইন্টু θ2 - θ1 ইজিক্যাল টু, তাহলে এটা উপরে ডান দিকে চলে যাবে, তো A2 - A1। তাহলে বিটা ইজিক্যাল টু কী হবে না A2 - A1 ডিভাইডেড বাই, এটা পুরোটা গুণ হয়ে আছে, এবার আসলে ভাগ হয়ে যাবে A1 ইন্টু θ2 - θ1। বুঝতে পেরেছ? তাহলে এটা হলো ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এবার যদি আমরা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের রাশিমালা জানি, এটাকে আমরা সমীকরণ নম্বর, ঠিক আছে, যদি 1 2 দিয়ে থাকি এটাকে আমরা 3 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এর গুণাঙ্কের সংজ্ঞা কীভাবে বলবো? এর আগেরটার মতোই আমরা ক্ষেত্রফলকে ধরবো 1, উষ্ণতার পার্থক্যও ধরবো 1। তাহলে যেটা ক্ষেত্রের প্রসারণ হলো সেটাই হচ্ছে বিটা বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, তাই তো? সংজ্ঞা কীভাবে বলবো? একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের, ঠিক আছে, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের, বা 1 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের। বর্গ কেন বললাম? ক্ষেত্রফল একক বর্গ হয়। 1 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে, 1 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে যে পরিমাণ ক্ষেত্রফলের প্রসারণ ঘটে, যে পরিমাণ ক্ষেত্রফলের প্রসারণ ঘটে তাকে বলা হয় ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। বুঝা যাচ্ছে? আবার বলছি, 1 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য
যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারণ ঘটে তাকে বলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এই ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কও কিন্তু রে বাবুরে এই দৈর্ঘ্যের মতো কিন্তু উপাদানের উপর নির্ভরশীল, ঠিক আছে, এবং উষ্ণতার উপরে। এই যে আমাদের এ যে আছে, সরি উষ্ণতা না, উপাদানের উপর নির্ভরশীল। এই যে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের উপর কিন্তু নির্ভরশীল নয়। একটু আমরা কাজ করে বুঝতে পারবো। যদি সিজিএস একক জানতে চাই, তো ক্ষেত্রফলের পরিবর্তন একক মানে কি? ক্ষেত্রফলের একক। তো ক্ষেত্রফলের একক কী হয় রে বাবু? সেমি স্কোয়ার বাই ক্ষেত্রফল, মানে এটা হবে কি সেমি স্কোয়ার, কিন্তু উষ্ণতা পার্থক্য মানে ডিগ্রি সেলসিয়াস। সেমি স্কোয়ার চলে গেল, তাহলে কী হবে 1/ডিগ্রি সেলসিয়াস। তো 1/ডিগ্রি সেলসিয়াস মানে হলো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ঠিক আছে। একই রকমভাবে তাহলে আমরা যদি এসআই একক জি, তাহলে কি হবে না মিটার স্কোয়ার বাই মিটার স্কোয়ার ইন্টু কেলভিন, হবে না? হবে না? তাহলে মিটার স্কোয়ার আর মিটার স্কোয়ার চলে গেলে 1/k, আর 1/k মানে হলো কেলভিন ইনভার্স, ঠিক আছে। যদি এফপিএসএ নিই তাহলে হবে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, ঠিক আছে। কিন্তু গল্প হচ্ছে এদের মানগুলো কিন্তু সিজিএস, এফপিএস এবং কেলভিন আছে কিনা একটু ভিন্ন ভিন্ন হয়। কীরকম? যেরকম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি বলি আলফা, হ্যাঁ, আলফা সি মানে সেলসিয়াস স্কেলে ইজিক্যাল টু আলফা কে, এই দুটো গুণাঙ্কের মান সেম হয়। কিন্তু যেটা ফারেনহাইট আছে ওর মানটা একটু ভিন্ন হয়। এর মানটা না 5/9, ঠিক আছে, ইন্টু আলফা এফ, এরকম টাইপের হয়ে থাকে। তো যাই হোক, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে তাদের দৈর্ঘ্য। এবার এখানে দেখো একটু আমরা দেখতে পেলাম ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কও কিন্তু তাদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়, কেবলমাত্র কার উপর নির্ভরশীল? উষ্ণতার উপর নির্ভরশীল। দেখো এখানে উষ্ণতা আছে, এখানে উষ্ণতা আছে, এখানে উষ্ণতা আছে, ক্ষেত্রফলের কোনো উপর নির্ভরশীল আছে? এখানে একটা কোশ্চেন হতে পারে তোমাদের মাধ্যমিকে যে দেখাও যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের একক কেবলমাত্র উষ্ণতার একক উপর নির্ভরশীল, ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখাতে পারবো। আচ্ছা, কোশ্চেন একটা এভাবেও হতে পারে যে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এর একক একই। দেখো আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সেলসিয়াস ইনভার্স পেয়েছিলাম, কেলভিন ইনভার্স পেয়েছিলাম। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের এককে দেখো আমরা সেলসিয়াস ইনভার্স, কেলভিন ইনভার্স পেয়েছি, ঠিক আছে। তার মানে এটা কার উপর নির্ভরশীল? না উপাদানের উপর নির্ভরশীল ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। টুকার আছে। এবারে স্কিপ, বাড়িতে স্কিপ করে টুকে নেবে, ঠিক আছে, ভিডিও দেখে। এবারে আমরা একই মতনভাবে আয়তন প্রসারণ গুণাঙ্ক জানতে যাব। কীভাবে জানবো? এবার দেখা গেল কোনো বস্তুর, ঠিক আছে, উষ্ণতা পরিবর্তনের ফলে আয়তনে প্রসারণ ঘটছে, মানে দৈর্ঘ্যের প্রসারণ ঘটছে, ক্ষেত্রফলের প্রসারণ ঘটছে, বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তীরের প্রসারণ ঘটছে। ধরো এখানে একটা ঘনক আছে, ঘনক, ঠিক আছে, এই হলো আমাদের ঘনক। প্রথমে ধরলাম এর আয়তন হলো V1, উষ্ণতা ছিল θ1। উষ্ণতা যেই বাড়ালাম তাহলে এর আয়তন বাড়বে, তাহলে আয়তন বেড়ে হলো কত না V2, তখন উষ্ণতা হলো কত না θ2। তাহলে এর আয়তন প্রসারণ কত? তো V2 - V1। তাহলে আমরা লিখতে পারবো আয়তন প্রসারণ V2 - V1। তাহলে এটা কার সমানুপাতিক হবে? V1 এর সমানুপাতিক হবে। কেন? আয়তন, প্রাথমিক আয়তন যত বেশি থাকবে প্রসারণ তত বেশি হবে, প্রাথমিক আয়তন যত কম থাকবে প্রসারণ তত কম হবে। তার মানে V1 এটা লিখতে পারো সমানুপাতিক V1, এটা হলো 1 নম্বর, ঠিক আছে। একই রকমভাবে আমরা V2 - V1-কে লিখতে পারবো θ2 - θ1, এটাকে দিলাম সমীকরণ নম্বর 2, তাই তো। এই দুটোকে আমরা 1 ও 2-কে যদি আমরা মিলাই তাহলে কী পাবো না V2 - V1 সমানুপাতিক, তাহলে V1 না θ2 - θ1, তাই তো, θ2 - θ1। কোনো সমস্যা এটুকু বুঝতে? তাহলে আমরা কী পাচ্ছি θ2 - θ1। তাহলে সমানুপাতিক তুলতে হলে কী হবে? একটা ধ্রুবক হবে, সমানুপাতিক তুলতে হলে একটা ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারবো বা তাহলে V2 - V1 ইজিক্যাল টু, এখানে যে ধ্রুবকটা পাবো তার নাম হচ্ছে গামা। এর নাম কি? গামা। প্রথমটা আলফা, তারপরে বিটা, এখন গামা। V1 ইন্টু θ2 - θ1। এই যে গামা, এই গামা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক, বুঝতে পেরেছো বাবুজা? তাহলে এই টার্মটা, এবার যদি এর আমরা সংজ্ঞা জানতে চাই, এর যদি আমরা সংজ্ঞা জানতে চাই তাহলে কী করতে হবে? পুরো টার্মটাকে বাম দিকে নিয়ে আসবে, ডান দিকে নিয়ে যাবো। তাহলে গামা V1 θ2 - θ1 ইজিক্যাল টু V2 - V1। তাহলে আমরা গামার সাথে দেখো এটি গুণ হয়ে আছে, ওপরে গেলে কী হবে? ভাগ হবে। তাহলে গামা ইজিক্যাল টু V2 - V1 বাই V1 ইন্টু θ2 - θ1।
তাহলে এই যদি আমরা সংজ্ঞা জানি, একই মতন সংজ্ঞা, যেভাবে আমরা দৈর্ঘ্য প্রসারণ পড়লাম, যেভাবে আমরা ক্ষেত্রফল প্রসারণ পড়লাম, একই মতন হবে। কী বলবো? এক ঘন একক, ঘন কেন বললাম? আয়তন। ঘন কেন বললাম? তাহলে 1 ঘন একক বিশিষ্ট কোনো কঠিন পদার্থের বা একক ঘন একক বিশিষ্ট কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, 1 ঘন একক বিশিষ্ট কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তনে প্রসারণ ঘটে তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, এই যে আমি 1 ঘন বললাম কি না, যখনই কোনো আমরা একক দিয়ে সংজ্ঞাটাকে বলতে যাব, যদি সিজিএস একক দিয়ে বা এসআই একক দিয়ে, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট সেমিও বলতে পারবো যে 1 ঘন সেমি আয়তন বিশিষ্ট কোনো ঘনকের বা কোনো কিউবের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে বলা হয় তার আয়তন প্রসারণ গুণাঙ্ক। একই মতনভাবে এর যদি একক মাত্রা জানতে চাও, সিজিএস একক, তাহলে আয়তনের একক কী হবে? সেমি কিউব হবে, কি হবে না? সেমি কিউব বাই আয়তন, সেমি কিউব ডিগ্রি সেলসিয়াস কেটে কুটে ফের কী পাবি ঘুরে ফিরে 1 ডিগ্রি সেলসিয়াস, মানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এসআইটা একই মতনভাবে পাবি কেলভিন ইনভার্স, পাবি না? পাবি না? এফটিএসটা পাবি ফারেনহাইট ইনভার্স, এবং মাত্রা কত পাবি? থিটা ইনভার্স। মাত্রা কত পাবি? থিটা ইনভার্স। কেন বলতো? এটা হবে এল কিউব, এটা হবে এল কিউব, এল কিউব এল কিউব কেটে যাবে, শুধুমাত্র কে থাকবে? উষ্ণতা। তো এখানেও একটা কোশ্চেন হতেই পারে যে দেখাও যে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কেবলমাত্র উষ্ণতার উপর নির্ভরশীল, আয়তনের উপর নয়। বুঝতে পেরেছ? বা এরকম হতে পারে যে দৈর্ঘ্য প্রসারণ, দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের একক একই। দেখো সবটি ক্ষেত্রে আমরা একই পেলাম। বুঝতে পেরেছ? কোনো সমস্যা? ঢুকে নাও।